সংস্কৃত নেট অ্যাচিভার্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আছি তোমাদের সঙ্গে মালবিকা ম্যাম। আজ যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো পরীক্ষা দেওয়ার আগে একটা সিলেবাস আমাদের অবশ্যই জানা দরকার এবং একটা সিলেবাস দেয়া থাকে, সেই সিলেবাসটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা দরকার। যেমন আমি আজকে যে পরীক্ষার সিলেবাসটা নিয়ে আলোচনা করছি সেটি হলো এনটিএ নেট পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস। এই সম্পূর্ণ সিলেবাস নিয়ে তোমাদের সাথে আজ আলোচনা করব যে কি কি অধ্যায় থেকে প্রশ্ন আসে নেট পরীক্ষায়। চলো আলোচনা করার আগে বলে রাখি, আমার এই সংস্কৃত নেট অ্যাচিভার্স চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং আমার দেওয়া এই ভিডিওগুলো তোমাদের খুব উপকারে লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট তো করবেই এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার আগে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাও। আর একটা কথা বলে রাখি, আমি তোমাদের এই সংস্কৃত ব্যাকরণে যেমন সন্ধি, ধাতুরূপ, শব্দরূপ, কারক, সমাস আরও সব আছে, ব্যাকরণের যে ভাগগুলো আছে সেগুলো নিয়ে তোমাদেরকে নতুন নতুন একটা করে ভিডিও আপলোড করে দেব। কারণ আমরা জানি যে সংস্কৃতের ব্যাকরণটাই সংস্কৃত বিষয়ের প্রধান বিষয়। তো আমাদের গ্রামারটা অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে, কারণ যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম বলে, নেট বলে, সেট, এসএসসি, পিএসসি যেখানেই পরীক্ষায় বসো না কেন গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে। থিওরি থেকে খুবই কম আসে, কিন্তু গ্রামারটা থেকে বেশি প্রশ্ন আসে। তো গ্রামারটা ভালো করে তোমরা আয়ত্ত করার জন্য তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি গ্রামারটা খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, বোঝানোর সাথে সাথে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সংস্কৃতের বাংলা থেকে সংস্কৃতে কিভাবে আমরা অনুবাদ করব। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করার যে নিয়মাবলীগুলো আছে এবং সহজে কিভাবে অনুবাদ করব সব কিছু তোমাদেরকে সুন্দরভাবে ক্রমান্বয়ে শিখিয়ে দেব। তো সেই জন্য তোমরা অবশ্যই ফলো করতে থাকো আমার এই চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে রাখো। এই জন্যই আমি কখন এই ভিডিওগুলো আপলোড করছি সেগুলো পাওয়ার জন্য। চলো শুরু করি আজকের ভিডিও। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নেটের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। প্রথমেই বলি বৈদিক সাহিত্য থেকে কি আসে। বৈদিক সাহিত্যে যেমন বেদের রচনাকাল, ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্বেদ সংহিতা, এই যে সংহিতা চারটি আছে, এই সমস্ত সংহিতাগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে। বেদের রচনাকাল কি, যেমন ম্যাকডোনাল্ড, জ্যাকোভি, ভিন্টার স্মিথ, এই যে বিভিন্ন পণ্ডিত মহলে আছেন, তো ওনাদের মতে বেদের রচনাকাল কি এগুলো তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। এবং এই যে চারটি সংহিতা বললাম, ঋক, সাম, যজু, অথর্ব বেদ, এই বেদের সম্পর্কে তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। এবার চলে আসি বৈদিক সাহিত্য থেকে যেগুলো আসে, অগ্নি সূক্ত, বরুণ সূক্ত, সূর্য সূক্ত, ইন্দ্র সূক্ত, বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত, উষা সূক্ত, পর্জন্য সূক্ত, জমজমি সংবাদ সূক্ত, পুরুষ সূক্ত, পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত, শর্মাপণি সংবাদ সূক্ত, হিরণ্যগর্ভ সূক্ত, বাক সূক্ত, নাসদীয় সূক্ত, প্রজাপতি সূক্ত, শিব সংকল্প সূক্ত। এই সূক্তগুলো তোমাকে খুব ভালো করে জেনে রাখতে হবে। ঋষিকে কত তম সংখ্যা, এখানে মন্ত্র সংখ্যা আছে, কোন ছন্দে রচিত, কোন দেবতাকে মানে বিশেষ করে উপলক্ষ করে মন্ত্রটা পাঠ করা হচ্ছে উদ্দেশ্য করে, এগুলো অবশ্যই জানাতে হবে। তার সঙ্গে আরও আছে যেমন রাষ্ট্রবিবর্ধন সূক্ত, পৃথিবী সূক্ত, কাল সূক্ত, এই সূক্তগুলো অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে। এবং অনেক সময় সূক্তের লাইন দিয়ে দেয়, লাইন তুলে বলে এটা কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে, অগ্নি সূক্ত না বরুণ সূক্ত না দেবী সূক্ত। তো লাইনগুলো অবশ্যই জেনে রাখার জন্য ভালো করে এই সূক্তগুলোকে পড়ে রাখতে হবে এবং তার সাথে সাথে ঋষি, মন্ত্র সংখ্যা, কোন দেবতার উদ্দেশ্যে এবং কোন ছন্দে রচিত, এগুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার সাথে সাথে খাতায় তোমরা নোটস করে নেবে যাতে বারবার চোখে এসে পড়ে, এবং এক জায়গায় সব সূক্তগুলোকে একটা নোটস করে নেবে, যেন এলোমেলোভাবে ছড়িয়ে রেখো না, কারণ মানে তোমাদের খুঁজতে অসুবিধা হবে, মানে একসাথে একদিকে থাকলে তোমাদের পড়তে সুবিধা হবে। এবার চলে আসি আরণ্যক সাহিত্য থেকে আসবে, ব্রাহ্মণ সাহিত্য তোমাদেরকে ফলো করতে হবে। এরপর আসে উপনিষদ থেকে অনেক প্রশ্ন আসে এবং উপনিষদের মধ্যে যেগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে।
যেমন হচ্ছে ঈশবাস্য উপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তৈত্তিরীয়, ঐতিরেয়, ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ আর শ্বেতারস্বর উপনিষদ। এই যে কটা উপনিষদ বললাম, এই উপনিষদগুলোর থেকে এই ধরনের প্রশ্ন আসে যে একটা ওখান থেকে একটা লাইন তুলে দিয়ে বললে এটা কোন উপনিষদে আছে, এই উক্তিটি কোন উপনিষদে আছে। এছাড়া হয়তো আবার একটা বলে দিলে, যেমন বিদ্যাকোষ কোন উপনিষদে আছে, অনেক কিছু আছে। তো এইভাবে সেই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে উপনিষদগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। তারপর চলে আসছি বৈদিক স্বর প্রক্রিয়া পড়তে হবে, পদপাঠ পড়তে হবে, বৈদিক লৌকিক মানে বৈদিক আর লৌকিক ভাষার মধ্যে কি পার্থক্য এবং এদের ক্রমান্বয়ে একটা আলোচনা, এটা পড়ে রাখতে হবে। এছাড়া বেদাঙ্গ, যে 6টি বেদ অঙ্গের যে মানে বেদের যে 6টি অঙ্গ আছে সেগুলো তোমাকে পড়ে রাখতে হবে। যেমন শিক্ষাশাস্ত্র পড়ে রাখতে হবে, প্রাতিসাক্ষ্য, পাণিনীয় শিক্ষা, কল্পসূত্র, ব্যাকরণ শাস্ত্র, নিরুক্ত, ছন্দশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, এইগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে। এরপর চলে আসছি দর্শনশাস্ত্র। আমরা জানি দর্শনশাস্ত্রে দুটি ভাগ আছে, এক হচ্ছে আস্তিক দর্শন আর একটি হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক মানে বুঝতেই পারছো যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে, আর নাস্তিক মানে যারা বেদের প্রামাণ্য বা ঈশ্বরকে স্বীকার করে না। এখানে নাস্তিক দর্শনের মধ্যে আবার 4 ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, এই 3টি ভাগ আছে। তো এইগুলো জানতে হবে যে আস্তিক দর্শনের মধ্যে কি কি ভাগ আছে। আস্তিক দর্শনের মধ্যে ভাগ আছে সাংখ্য দর্শন, যোগ দর্শন, বৈশেষিক দর্শন, ন্যায় দর্শন, মীমাংসা দর্শন আর বেদান্ত দর্শন। এখানে প্রশ্ন অনেক সময় আসে যে দর্শনের আস্তিক দর্শনের ভাগ কটি? মোট জানি যে 9টা। আস্তিক দর্শনের মধ্যে পড়ছে 6টি, সেগুলো কি কি এগুলো জেনে রাখতে হবে। এবং নাস্তিক দর্শনের মধ্যে যেমন পড়ছে 4 ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, এগুলো ভালো করে পড়ে রাখতে হবে। এবার চলে আসছি ব্যাকরণ ভাষা বিজ্ঞান থেকে সিদ্ধান্ত কৌমুদী আসবে। সিদ্ধান্ত কৌমুদীর মধ্যে পরিভাষা, সংজ্ঞা কী, কারক বিভক্তি, তারপর চলে আসছি কারক বিভক্তি, সমাস, তারপর আসছে অথ, কৃদন্ত, এইগুলো তিঙন্ত, প্রকরণ, এইসব চলে আসবে। ব্যাকরণ মহাভাষ্য, এই ব্যাকরণ মহাভাষ্যটা একটু ভালো করে, পতঞ্জলির লেখা মহাভাষ্য, এটি ভালো করে পড়তে হবে। ভাষা বিজ্ঞানটা ভালো করে স্টাডি করতে হবে। ভাষা বিজ্ঞানের মধ্যে আবার ভাষায় পরিভাষা, ভাষায় বর্গ মানে ওদের যে ভাষার ভাগ আছে সেটা পড়তে হবে। ভাষা বিজ্ঞানের বর্গীকরণ, ভাষা ধ্বনি বর্গীকরণ কাকে বলে, অর্থ পরিবর্তন কাকে বলে, এটা ভালো করে পড়তে হবে। বাক্যের যে লক্ষণ সেটা পড়তে হবে। বাক্যের ভেদটা পড়তে হবে। এইগুলো ভালো করে তোমাকে স্টাডি করতে হবে। তারপর আসছি বাক্যপদীয় বলে আর একটা অধ্যায় আছে, বাক্যপদীয়টা পড়তে হবে। তারপরে চলে আসছি আর্ষকাব্য, যেমন হচ্ছে রামায়ণ, মহাভারত আর পুরাণ। এই রামায়ণ, মহাভারত, পুরাণ এটা বিস্তারভাবে পড়ে রাখতে হবে। রামায়ণের কটি ভাগ আছে এবং সেগুলো বিস্তারভাবে আলোচনা করে জানতে হবে। এই কারণ এই যে কখনো দিতে পারে যে এই বিষয়ের ঘটনাটা বা এই গল্পটা কোন রামায়ণের কোন ভাগের মধ্যে পড়ছে, যেমন কিষ্কিন্ধা কাণ্ড, অরণ্যকাণ্ড, লঙ্কাকাণ্ড, অযোধ্যাকাণ্ড, বালকাণ্ড, সুন্দরকাণ্ড, উত্তরকাণ্ড, এই যে ভাগগুলো বললাম, এই ভাগগুলোর মধ্যে কোন ভাগের মধ্যে এই ঘটনাটা পড়ছে, সেই জন্য ভালোভাবে রামায়ণের ভাগগুলো পড়তে হবে। মহাভারতের যে 18টি পর্ব আছে, 18টা পর্বে কি কি কাহিনী তুলে ধরা হয়েছে, এই কাহিনীগুলো কোন পর্বে আছে সেইগুলো ভালো করে জানতে হবে। এবং মহাভারত থেকে অনেক সময় ক্রমান্বয়ে প্রশ্ন আসে যে ক্রমান্বয়ে ভাগটা লেখো। তো 3য় পর্বে যে পর্বটা আছে সেই পর্বটাই লিখতে হবে। এদিক ওদিক যে মোট 18টা পর্বকে এদিক ওদিক ভাবে লিখলে হবে না, যেভাবে আছে সেইভাবেই পরপর ক্রমান্বয়ে তোমাকে ভাগগুলো লিখে যেতে হবে। মানে একটা যে কোনো একটা পর্ব লিখে দিলাম, 2-1টা যে কোনো পর্ব লিখে দিলাম, এইরকম করলে হবে না। যেমনটা বইয়ে দেওয়া আছে তেমনটাই 18টা পর্ব ধাপে ধাপে ক্রমান্বয়ে তোমাকে ওগুলো প্র্যাকটিস অবশ্যই করে রাখতে হবে। কারণ মহাভারতের ওই 18টা পর্বের মধ্যে একটা শর্ট কোয়েশ্চেন আসেই যে 4র্থ পর্বের নাম বলো বা 5ম পর্বের নাম বলো, তখন যে কোনো একটা পর্ব তুলে বললে হবে না যে এটা 5ম পর্বে পড়ছে। তাহলে এই জন্য ভালো করে ক্রমান্বয়ে ভাগগুলো জেনে রাখতে হবে। এরপর আসছি পুরাণের থেকে একটু ভালো করে তোমাকে পড়তে হবে। তারপর চলে আসছি ধর্মশাস্ত্র থেকে। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্রের মধ্যে হচ্ছে মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, অর্থশাস্ত্র, এগুলো স্টাডি করতে হবে। কাব্যশাস্ত্রের মধ্যে কাব্য প্রকাশ, ধর্নালগ, রস, গঙ্গাধর, বক্রোক্তি, জীবিতম, কাব্য মীমাংসা, এইগুলো তোমাকে ভালো করে স্টাডি করতে হবে। মহাকাব্যের মধ্যে মেঘদূত, রঘুবংশ, কিরাতার্জুনম, শিশুপালবধ, নৈষধচরিতম, বুদ্ধচরিতম, জানকীহরম,
হরবিজয়ম, কাদম্বরী, হর্ষচরিতম, দশকুমার চরিত, এইগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে মহাকাব্য এবং গদ্য কাব্য থেকে, যেগুলো এখন তোমাদেরকে আমি ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। এবং এগুলো সব কিছুই চিন্তা করো না, সব কিছুই তোমরা আমার থেকে পাবে এবং ভালো করে পড়তে থাকবে, ফলো করতে থাকবে এই চ্যানেলটা। তোমাদের যদি নিজেদের মনে হয় যে হ্যাঁ আমরা ভবিষ্যতে একটা পাশ করে চাকরি করতে চাই এবং নিজেদের স্বপ্নে পৌঁছতে চাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি নিজের একটা স্বপ্ন পূরণ করতে চাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি মনে হয় যে না পড়বো না বা কিছু করতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো। নাট্যশাস্ত্র থেকে, নাট্যশাস্ত্র, দশরূপক, সাহিত্য দর্পণ, নাট্যগ্রন্থ, এগুলো থেকে আসে। পুরালিপি থেকে আসে, যেগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। অশোকের পুরালিপিগুলো যেগুলো আছে সব কিছু প্র্যাকটিস করতে হবে। খারবেল, রুদ্রদাম্ন, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, এইসব যে অভিলেখগুলো আছে বা শিলালেখগুলো আছে, এগুলো সব কিছুই তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। এবং এগুলো কোন ভাষায় রচিত, কখনো হয়তো সংস্কৃত ভাষায় রচিত পড়ে, আবার কখনো এই শিলালিপিগুলো অনেক সময় প্রাকৃত ভাষায় রচিত আছে, সেটা জেনে রাখতে হবে। কত খ্রিস্টাব্দে এবং কোন শিলালিপি উদ্দেশ্যে এই শিলালিপিগুলো রচিত হয়েছে, সেইগুলো তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। এইটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস, আমি খুব ছোট আকারে বলে দিলাম নেটের সিলেবাস কি হতে পারে। এগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এর বাইরে তুমি তোমার মতো করে প্র্যাকটিস করলে কিন্তু নেটে কমন পাবে না, এটা আমি একটু ভালো করেই বলে দিলাম। তোমাকে একটা টার্গেট তো রাখতেই হবে যে 3.5 থেকে 4 মাসের মধ্যে আমাকে ভালো করে বা 5 মাসের মধ্যে ভালো করে প্রিপারেশান নিতে হবে। সেই জন্য তোমাদের আগে ভালো করে সিলেবাসটা জানতে হবে এবং সিলেবাসটা জানার সাথে সাথে যখন যে অধ্যায়টা তুমি প্র্যাকটিস করবে সেটা তখন পেনে করে দাগ কেটে দেবে যে হ্যাঁ আমি এইটা আজ এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করতে চাই বা এটা নিয়ে নোটস করতে চাই। এইভাবে তোমরা ফলো করতে থাকো। আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাসটা জানতে পারলে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কী কী ভিডিও পেতে চাও কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। নমস্কার।